নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো এবং 2027 সালে মাধ্যমিক দেবে, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরনের গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলো আসবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ইতিমধ্যেই আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু সেগুলো একটু দেখে নিও। তবে তার আগে একটু বলি, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যেই ধরনের ভিডিও আমরা করলে তোমরা আরো বেশি উপকৃত হবে এবং বুঝতে পারবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও উপস্থাপন করার। তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন। আজ আমি ফার্স্ট যে দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নটা আলোচনা করব সেটা হলো, বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি। তোমরা যদি খুব ভালো করে এই প্রশ্নটা একটু বিস্তারিত মনোযোগ সহকারে শোনো, তাহলে আশা করি তোমাদের পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নটা এভাবেও আসতে পারে, 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে চলো শুরু করা যাক বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা। দেখো, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ও প্রসারের ফলে বাংলার সাংস্কৃতিক জগতে এক নবজাগরণ ঘটেছিল। মানে বুঝতেই পারছো যে 19 শতকে যখন বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ঘটে, এবার 19 শতক মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন 1800 সালের কিছু পর থেকেই মানে ঘটতে শুরু করে আর কি পাশ্চাত্য শিক্ষা। যেমন ধরো, আমি কিছুটা একটু উদাহরণ দিই তোমাদের। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, এর পাশাপাশি তোমরা আরেকটু যদি দেখো, 1818 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। আরেকটু এগিয়ে যদি যাও তোমরা দেখতে পারবে 1835 সালে মেকলে মিনিট। আরেকটু যদি এগিয়ে যাও তোমরা দেখতে পারবে 1854 সালে উডের ডেসপ্যাচ। তার আগে যদি আবার যাও 1844 সালে প্রতিটা সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক। এই যে বিষয়গুলো, লর্ড হার্ডিঞ্জ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে পাশ্চাত্য শিক্ষার যে প্রবর্তন এবং প্রসার, এর ফলেই কিন্তু বাংলার সংস্কৃতিতে একটা নবজাগরণ ঘটে। এবং ঠিক এই সময়েই বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র কিন্তু প্রকাশিত হতে থাকে। এবং এই সাময়িক পত্র এবং এই সংবাদপত্রগুলো কি করে, সেই সময় জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আদর্শ কিন্তু প্রচার করতে থাকে। এবং সেই যে সাময়িক পত্রিকাগুলো বা সংবাদপত্রগুলো প্রকাশিত হতে থাকে, তার মধ্যেই ঊনবিংশ শতকদের একটা অন্যতম সাময়িক বা সংবাদপত্র, যেটা তোমরা বলতে পারো গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা, ছিল বামাবোধিনী পত্রিকা। ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় 1863 সালে গঠিত হয় এই বামাবোধিনী সভা। এই সভার মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা, যা 1863 সালের আগস্ট মাসে প্রথম প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এই মাসিক পত্রিকাটি প্রায় 60 বছর ধরে নিয়মিত কিন্তু প্রকাশিত হতো। তাহলে বুঝতেই পারছো যে বামাবোধিনী যে পত্রিকাটা ছিল, এটা কিন্তু কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় 1863 সালের আগস্ট মাসে উমেশচন্দ্র দত্ত তিনি কিন্তু এটা প্রকাশিত করেন। আর তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন সংস্কৃত কলেজের বা সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন কিন্তু এই উমেশচন্দ্র দত্ত। আর এটা একটা মাসিক পত্রিকা ছিল এই বামাবোধিনী পত্রিকাটি, এবং এটি 60 বছর ধরে কিন্তু নিয়মিত প্রকাশিত হতো। বাংলা ভাষায় প্রকাশিত এই সমসাময়িক বা সাময়িক পত্রিকাটি সর্বাধিক গুরুত্ব দেওয়া হতো নারী সমাজের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির উপর। অর্থাৎ এই যে বামাবোধিনী পত্রিকাটি প্রকাশ করেছিল উমেশচন্দ্র দত্ত, এখানে কিন্তু নারী সমাজের বিভিন্ন দিক, নারীদের বিভিন্ন দিক, এই সবকিছুই কিন্তু তুলে ধরা হতো। বিশেষ করে নারীদের অবস্থা, নারীদের আর্থসামাজিক অবস্থা, নারীদের উন্নতি, নারীদের শিক্ষা দীক্ষা, নারীদের বাসস্থান, এই সকল কিছু, নারীদের অধিকার, অগ্রাধিকার, এই সবকিছুই কিন্তু এই পত্রিকায় তুলে ধরা হতো। এবং নারীদের সামাজিক উন্নতি, বিশেষত নারী শিক্ষার যে প্রসার উন্নতির প্রচেষ্টা, এই সাময়িক পত্রটার কিন্তু প্রতিটা অংশে কিন্তু তার ছাপ লক্ষ্য করা যেত।
এবং প্রতিটি সংখ্যায় লেখা থাকতো, কন্যাটি পালন করিবেক ও যত্নের সহিত শিক্ষা দিবেক। অর্থাৎ কন্যাদের পালন করবে মানে খুব যত্ন সহকারে মানুষ করবে এবং প্রতিটি কন্যাকে শিক্ষাদান করবে। কর্ণপেব্বং পালনিয়া শিক্ষা নিয়াতি যত্নতৎ। অর্থাৎ বুঝতেই পারছো, কন্যাকে গুরুত্ব সহকারে বা গুরুত্ব দিয়ে পালন করতে হবে বা লালন পালন করতে হবে এবং তাকে যত্ন সহকারে শিক্ষা দিতে হবে। তৎকালীন সমাজে নারীদের শিক্ষার অভাব ও তাদের সামাজিক দুরবস্থা নিয়ে অসংখ্য লেখা এই সাময়িক পত্রিকার পাতায় পাতায় কিন্তু ভরে থাকতো। অর্থাৎ এই পত্রিকায় নারীদের যে শিক্ষার অভাব এবং তাদের যে সামাজিক দুরবস্থা, অর্থাৎ তাদের সামাজিক দুরবস্থা কেমন, দেখা গেলো আর্থিকভাবে দুরবস্থা, অর্থের জন্য সে পড়তে পারছে না, অথবা নারীদেরকে সে সময় বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেজন্য নারীরা বিশেষভাবে পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করতে ভয় পেত। এবং এই সাময়িক পত্রিকাটির প্রথম সংখ্যাতেই নারী শিক্ষা প্রচলনের দাবি করে তাদের কোন কোন বিষয়ে শিক্ষা দেওয়া দরকার তারও একটি কিন্তু তালিকা প্রকাশ করা হয়। তাহলে বুঝতেই পারছো যে মামাবোধিনী পত্রিকা হলো এমন একটা পত্রিকা যে সবসময় নারীদের অধিকার এবং নারীদের শিক্ষা অর্জন, নারীদের যত্ন, নারীদের লালন পালন, নারীদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন, এই প্রতিটা দিককে কিন্তু তুলে ধরাই ছিল এই পত্রিকাটার আসল লক্ষ্য। এবং এই পত্রিকাটা একটা মাসিক পত্রিকা ছিল কিন্তু। এবং এই পত্রিকাতে নারী ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর নিয়মিতভাবে যে লেখাগুলো প্রকাশ হতো, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, যেগুলো আমি তোমাদের পূর্বেই বললাম, আবার বলছি, নারীদের কিভাবে শিক্ষিত করা যায়। অর্থাৎ এটা কিন্তু আমরা উডের ডেসপ্যাচও লক্ষ্য করেছিলাম। নারী শিক্ষার অধিকার উডের ডেসপ্যাচ তিনিও চালু করেছিলেন, চার্লস উড। তারপর তাদের সামাজিক অবস্থার কিভাবে উন্নতি করা যায়, অর্থাৎ নারীরা কিভাবে সমাজে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে, চাকরির ক্ষেত্রেও সমান অধিকার পাবে, নারীরা কিভাবে শিক্ষা দীক্ষায় সুযোগ পাবে, এই বিষয়টা। এছাড়াও নারী বিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব। কারণ দেখো, আমরা কিন্তু একটু আগেই, মানে অর্থাৎ এই কয়েকদিন আগেই আমরা যখন প্রথম অধ্যায়টা আলোচনা করলাম, নারী ইতিহাস চর্চা, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে প্রথম কিন্তু বাংলায় প্রাচীনতম নারী শিক্ষার একটা কেন্দ্র ছিল যাদবপুরে, যেটা ছিল স্কুল অফ ওমেন স্টাডিজ বা মানবী বিদ্যাচর্চা কেন্দ্র। তা এরকম কিন্তু নারী বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া আদর্শ মায়ের গুণাবলী, অর্থাৎ একজন মায়ের যে গুণগুলো থাকা উচিত, অর্থাৎ নারীকে উপযুক্ত লালন পালন এবং শিক্ষা দীক্ষায় মানুষ করে তুলবে। বিবাহের গুরুত্ব দেয়া, অর্থাৎ বিবাহের সময় গুরুত্ব প্রদান করতে হবে। অর্থাৎ এই বিবাহ প্রসঙ্গেও কিন্তু অনেক যুক্তি আছে। যেমন ধরো, তোমরা যদি প্রাচীন ভারতের ইতিহাসকেও পড়ে থাকো, এর পাশাপাশি তোমরা লক্ষ্য করবে যে মনু যিনি ছিলেন, মনুস্মৃতি, তিনি কিন্তু তার এই স্মৃতিশাস্ত্রে প্রায় ৮ প্রকার বিবাহের উল্লেখ করেছিলেন। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধর্ব, অসুর, পৈশাচ, এই যে বিষয়গুলো, এরকম কিন্তু প্রায় ৮ প্রকার কিন্তু রাক্ষসও প্রায় ৮ প্রকার বিবাহের কিন্তু উল্লেখ করেছিল। সেই বিবাহের কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন কেমন গুরুত্ব? যেমন ধরো, আমরা দেখেছিলাম যে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের নারীর, নিম্ন বর্ণের নারীর সাথে উচ্চ বর্ণের পুরুষের, এই ধরনের বিবাহের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন আরেকটা কি বিবাহের ক্ষেত্রে গুরুত্ব? যেমন ধরো, আমরা দেখেছি যে ১৮৭২ সালেও কিন্তু ৩ আইন পাস হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে বহু বিবাহ রদ করতে হবে এবং বাল্য বিবাহ রদ করতে হবে। এর পাশাপাশি কি করতে হবে? বিধবা বিবাহকে চালু করতে হবে এবং অসবর্ণ বিবাহকেও কিন্তু চালু করতে হবে। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে। এছাড়াও সমাজে বিধবা নারীদের অবস্থার বিশ্লেষণ, যেটা আমি বললাম তোমাদের। এছাড়া বিধবা বিবাহ, এছাড়া পারিবারিক জীবনে নারীদের ভূমিকা। অর্থাৎ পরিবারে নারীদের কি ভূমিকা থাকবে? অর্থাৎ এটা তো আমাদের সময় যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ ছিল। এবার এই পিতৃতান্ত্রিক সমাজে কিন্তু নারীদেরকে কণ্ঠরোধ করে রাখা হতো। নারীদের বিশেষ কোনো অধিকার ছিল না। পুরুষরাই ছিল সর্বেসর্বা এবং পরিবারের প্রধান ছিল পুরুষ পিতা। তা তিনি যা বলবেন তাই হতো। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু নারীদের অধিকার সংকুচিত ছিল। তাই এক্ষেত্রে নারীদেরকেও কিন্তু অধিকার দিতে হবে পরিবারে। অর্থাৎ এই বামাবোধিনী যে পত্রিকাটা ছিল, এটা ছিল তৎকালীন বাংলার নারী সমাজের একটি আদর্শ ও কার্যকরী মুখপত্র। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি যে আলোচনাটা করলাম, তোমরা যদি খুব ভালোভাবে এই আলোচনাটা একটু শোনো, তাহলে তোমাদের এই বামাবোধিনী পত্রিকা সম্পর্কে বিস্তারিত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি বিস্তারিতভাবেই তোমাদেরকে আলোচনা করে দিলাম।
আর আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শোনো এবং তোমাদের আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি এই ২য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪ নাম্বারের আর কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা পরপর তোমাদের সাথে আলোচনা করব বিস্তারিতভাবে। যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং তথ্য সমৃদ্ধ বিভিন্ন তথ্য তোমরা পাও এবং তোমরা যাতে সেগুলো লিখতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।